বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরের ও কাছের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এই অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা, স্বাগত। পরিচিতি, শিক্ষক পরিচিতি। আমি মোহাম্মদ জাকির হোসেন, প্রভাষক কৃষি, শ্যামপুর মহাবিদ্যালয়, শ্যামপুর সদর রংপুর। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় কৃষি শিক্ষা প্রথম পত্র, অধ্যায় তৃতীয়, বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। আজকের শিখন ফল অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা অণুজীব সার উৎপাদনের কৌশল ব্যাখ্যা করতে পারবে, অণুজীব সার উৎপাদনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। বিষয়বস্তু: অণুজীব সার প্রস্তুত প্রণালী। অণুজীব সার প্রস্তুত প্রণালী। অণুজীব সার তৈরি আবাদ মাধ্যমের উপর নির্ভর করে। সাধারণত দুই ধরনের আবাদ মাধ্যমে অণুজীব সার তৈরি করা হয়: তরল আবাদ মাধ্যম ও কঠিন আবাদ মাধ্যম। তরল আবাদ মাধ্যমে বিভিন্ন উপাদান ব্যবহার করে প্রস্তুত করা যায়, তবে বহুল প্রচলিত তরল মাধ্যমটির উপাদানসমূহ ও তাদের পরিমাণ নিম্নরূপ। উপাদান এবং পরিমাণ: গ্রাম পার লিটার। ম্যানিটল 10 গ্রাম পার লিটার, ডাই পটাশিয়াম হাইড্রোজেন ফসফেট 0.5 গ্রাম পার লিটার, ম্যাগনেসিয়াম সালফেট 0.2 গ্রাম পার লিটার, সোডিয়াম ক্লোরাইড 0.1 গ্রাম পার লিটার, ইস্ট নির্যাস 0.5 গ্রাম পার লিটার, পরিশ্রুত পানি 1 গ্রাম পার লিটার। কঠিন আবাদ মাধ্যম: পিট মৃত্তিকা, কাঠের গুঁড়া, ছাই ইত্যাদি। বিভিন্ন সুবিধার কারণে পিট ভিত্তিক অণুজীব সারই সর্বোত্তম। অণুজীব সারে অণুজীবের দীর্ঘদিন যাবৎ সক্ষম থাকা, ব্যবহার সুবিধা, প্রাপ্যতা ইত্যাদি বিবেচনায় আবাদ মাধ্যমে নিম্নবর্ণিত গুণাবলী থাকা প্রয়োজন: যথেষ্ট পানি ধারণ ক্ষমতা এবং অধিক পরিমাণে কার্বন থাকতে হবে। পিএইচ সহজেই 6.5 থেকে 7 এ আনয়ন করা যায় এবং তা অপরিবর্তিত থাকে এমন হতে হবে। বীজদ্রব্য বর্জিত, সহজ নির্জীবী ও অতি ক্ষুদ্র গুঁড়াতে পরিণত করা যায় এমন হতে হবে। ভৌত রাসায়নিক গুণাবলীর স্থায়িত্ব সম্পন্ন এবং সহজপ্রাপ্য ও ওজনে হালকা হতে হবে। রাইজোবিয়াম অণুজীব সার উৎপাদন পদ্ধতি: নির্দিষ্ট ফসলের জন্য নির্দিষ্ট প্রজাতির অণুজীব সার তৈরি করতে হয়, যা ওই ফসলের শিকড়ে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। তাই অণুজীব সার উৎপাদনে অণুজীবের বিশুদ্ধতা রক্ষা করতে হয়। রাইজোবিয়াম অণুজীব সার নিম্নোক্ত 2 উপায়ে উৎপাদন করা যায়: তরল কালচার তৈরি ও পিট মৃত্তিকা তৈরি। তরল কালচার তৈরি: প্রথমে তরল আবাদ মাধ্যমে অণুজীব সার চাষ করা হয়। এজন্য প্রথমে তরল মাধ্যমটি 15 পাউন্ড চাপে এবং 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্বীজ করা হয় এবং ঠান্ডা তরল মাধ্যমে নির্বাচিত অণুজীব জন্মানো হয়। যথেষ্ট সংখ্যক অণুজীব অর্থাৎ 10⁶ থেকে 10⁹ মিলিলিটার জন্মানোর পর পরিমাণ মতো তরল কালচার নির্জীবকৃত পিট মাটির সঙ্গে মেশানো হয়, যাতে 60% জলীয় বাষ্প থাকে। এই অবস্থায় 5 থেকে 7 দিন রেখে বংশ বিস্তারের সুযোগ দিয়ে জমিতে ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়। পিট মৃত্তিকা তৈরি: পিট মৃত্তিকা সংগ্রহের পর রোদে শুকিয়ে আবর্জনা বা পাথর পরিষ্কার করে প্রথমে হাতুড়ি দিয়ে ও পরে মেশিনের সাহায্যে গুঁড়া করা হয়। রাইজোবিয়াম জন্মানোর জন্য 200 মেশ
অর্থাৎ 75 মাইক্রোমিটার চালুনি দিয়ে পিটের গুঁড়া চালা হয় এবং প্রয়োজন মতো চুন মিশিয়ে পিএইচ 6.5 থেকে 7-এ আনা হয়। এরপর পলিথিনের ব্যাগে 50 গ্রামের প্যাকেট, 100 গ্রামের প্যাকেট অথবা 200 গ্রাম করে প্যাকেট তৈরি করে প্যাকেটে ভরে অটোক্লেভ দিয়ে নির্দিষ্ট সময় ও তাপে নির্বীজ করা হয়। ইদানিং গ্রাম রেডিয়েশন বা ষাট কোবাল্ট রশ্মি পিট মৃত্তিকা নির্বীজকরণে অটোক্লেভ পদ্ধতির চেয়ে শ্রেষ্ঠতর বলে জানা গেছে। পিট মৃত্তিকায় জীবাণু সংখ্যা ও প্রকারের উপর ভিত্তি করে বিকিরণ মাত্রা নির্ধারণ করা হয়। সাম্প্রতিককালে পরিচালিত গবেষণায় দেখা গেছে বাংলাদেশের গোপালগঞ্জের পিট মৃত্তিকার নির্বীজকরণে 2 মেগাওয়াট মাত্রা যথেষ্ট। এভাবে তৈরি পিট মৃত্তিকার প্যাকেটে পরিমাণ মতো তরল মাধ্যমে জন্মানো অণুজীব সতর্কতার সাথে সিরিঞ্জের সাহায্যে প্রবেশ করানো হয় যাতে অনাকাঙ্ক্ষিত অণুজীব ব্যাগে ঢুকতে না পারে। তরল অণুজীব কালচার ও পিট মৃত্তিকা ভালোভাবে মিশিয়ে কয়েকদিন রাখা হয়, যা পরবর্তীতে বীজের সাথে মিশিয়ে ব্যবহারের জন্য বাজারজাত করা হয়। রাইজোবিয়াম অণুজীব সার ব্যবহার পদ্ধতি। নির্দিষ্ট সিম্বি জাতীয় ফসলে গুটি উৎপাদন করে বিধায় স্টেইন সুনির্দিষ্ট ফসল ভেদে ভিন্ন হয়। কোন ক্ষেত্রে একটি স্টেইন একাধিক সিম্বি জাতীয় ফসলের শিকড়ে গুটি উৎপাদন করতে পারে। এ সার যেমন অল্প সময়ে শিকড়ে যথেষ্ট সংখ্যক কার্যকর গুটি উৎপাদন করতে পারে, সেজন্য শস্যের শিকড়ের কাছাকাছি যথেষ্ট সংখ্যক অণুজীবের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। তাই অণুজীব সারের প্রয়োগ পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। দুটি প্রধান উপায়ে অণুজীব সার প্রয়োগ করা হয়, যথা মৃত্তিকায় প্রয়োগ এবং বীজে প্রয়োগ। মৃত্তিকায় প্রয়োগ এ পদ্ধতিতে অণুজীব সার আবিষ্কারের প্রথম দিকে অর্থাৎ 1896 সালের দিকে সরাসরি মৃত্তিকায় প্রয়োগ করা হতো, কিন্তু এভাবে সার বেশি প্রয়োজন, সারের মূল্য বেশি হওয়ায় ও পরিবহনের ক্ষেত্রে সমস্যার কারণে এ পদ্ধতির জনপ্রিয়তা কমে যায়। বীজে প্রয়োগ এ পদ্ধতিতে অণুজীব সার বীজের সাথে মিশিয়ে প্রয়োগ করা হয়। বেশ কম পরিমাণ অণুজীব সারে বেশি উপযোগিতা থাকায়, অর্থাৎ এতে অল্প পরিমাণ অণুজীব সার অধিক সংখ্যক বীজের সাথে মেশানো যায় এবং প্রতি প্যাকেট সারের মূল্য ও পরিবহন ব্যয় বেশ কম হওয়ায় এ পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে। বিভিন্নভাবে অণুজীব সার ব্যবহার করা যায়। গুঁড়া বা পাউডার পদ্ধতি। এতে শুকনো অণুজীব সার বীজের সাথে সরাসরি মেশানো হওয়ায় বেশিক্ষণ লেগে থাকে না বিধায় এ পদ্ধতি খুব সহজ হলেও তেমন কার্যকরী নয়। ছিটানো পদ্ধতি। এ পদ্ধতিতে সামান্য পানি ছিটিয়ে বীজ ভিজিয়ে নিয়ে শুকনো অণুজীব সার মেশানো হয়। এতে অণুজীব সার বেশিক্ষণ বীজে লেগে থাকে না, কারণ বীজ দ্বারা পানি শোষিত হয়ে অণুজীব সার বীজ থেকে পড়ে যায়। তবে এ পদ্ধতি পাউডার পদ্ধতির থেকে ভালো। বীজ লেপন পদ্ধতি। দুভাবে বীজ অণুজীব সার দিয়ে লেপন করা হয়, যথা প্রথমে আঠালো তরল বস্তু চিটাগুড়, ভাতের মাড় ইত্যাদি অণুজীব সারের সাথে মেশানো হয়। পরবর্তীতে পরিমাণ মতো বীজ ওই আঠালো দ্রবণে মেশানো হয়। এতে অণুজীব বীজের ত্বকের সাথে দৃঢ়ভাবে লেগে থাকে।
আঠালো পদার্থের পরিমাণ বেশি হলে ছায়ায় সামান্য শুকিয়ে ঝরঝরে করে জমিতে বপন করা হয়। রোদে শুকানো উচিত নয়, কারণ এতে অণুজীব মারা যায়। এভাবে আচ্ছাদিত বীজে চুন ও ফসফরাস জাতীয় সারের আরো একটি প্রলেপ দিলে অণুজীবের কার্যকারিতা বৃদ্ধি পায়। প্রথমে বীজের সাথে চিটাগুড় মেশানো হয়। দুই নম্বর পদ্ধতিতে প্রথমে বীজের সাথে চিটাগুড় মেশানো হয়, অতঃপর অণুজীব সার চিটাগুড় মিশ্রিত লালচে বীজে মেশানো হয়। এ পদ্ধতিটি সহজ ও সুবিধাজনক হওয়ায় বহুলভাবে প্রচলিত। এ পদ্ধতির বিভিন্ন ধাপ নিম্নে বর্ণনা করা হলো। 1 কেজি মসুর বীজের ক্ষেত্রে প্রয়োজনীয় উপকরণ: সুস্থ, সতেজ ও শুকনো 1 কেজি বীজ যোগ 20 থেকে 50 গ্রাম চিটাগুড় যোগ 20 থেকে 50 গ্রাম অণুজীব সার। ছোট বীজের ক্ষেত্রে 3 থেকে 5%, বড় বীজের ক্ষেত্রে 2 থেকে 3%। পলিথিন ব্যাগ বা গামলা বা ছোট বালতি একটি এবং রোদহীন ছায়াময় পরিবেশ। ব্যবহার পদ্ধতি: পরিষ্কার, জীবাণুমুক্ত ও রাসায়নিক দ্রব্যমুক্ত একটি বালতি, গামলা বা পলিথিন ব্যাগে 1 কেজি বীজ নিয়ে 50 গ্রাম চিটাগুড় বা ভাতের মার বা গাম অ্যারাবিক বা গাম অ্যাকাশিয়া মিশিয়ে নিতে হবে। সিক্ত বা আঠালো বীজগুলোর উপর 50 গ্রাম পরিমাণ অণুজীব সার রাইজোবিয়াম কালচার যোগ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন বীজের উপর কালো প্রলেপ পড়ে। প্রথমবার অর্ধেক অণুজীব সার দিয়ে মিশিয়ে অবশিষ্ট অণুজীব সার দ্বিতীয়বার মেশালে ভালো হয়। এতে বীজের উপর সমভাবে কালো প্রলেপ পড়ে, যা বীজ প্রতি অণুজীবের সংখ্যা বাড়িয়ে দেয়। অণুজীব সার মেশানো বীজ দলা হয়ে থাকলে ছায়ায় সামান্য শুকিয়ে নিতে হবে, যেন বীজগুলি গায়ে গায়ে লেগে না থাকে। বেশি শুকানো যাবে না, তাতে অণুজীব আলাদা হয়ে পড়ে যেতে পারে। অণুজীব সার মিশ্রিত বীজ রোদহীন খুবই অল্প রোদে বপন করে সাথে সাথে মাটি দিয়ে ঢেকে দিতে হয়। সাধারণত বীজের সাথে অণুজীব সার মেশানোর 2 থেকে 24 ঘন্টার মধ্যে বপন করা উত্তম। ঠান্ডা, শুষ্ক ও রোদমুক্ত স্থানে অণুজীব সার ও অণুজীব সার মিশ্রিত বীজ রাখতে হবে। কীটনাশক বা রোগনাশক ওষুধ মিশ্রিত বীজে অণুজীব সার ব্যবহার করা উচিত নয়, তবে উক্ত বীজ ভালোভাবে পানি দিয়ে ধুয়ে এবং রোদে শুকিয়ে পরে অণুজীব সার ব্যবহার করা যায়। অণুজীব সার উৎপাদনের 90 দিনের মধ্যে তা ব্যবহার করা উচিত। রাইজোবিয়াম ব্যবহার করে বিভিন্ন ফসলের নাইট্রোজেন সংযোজন ও ফলন বৃদ্ধি নিম্নরূপ। যেমন এখানে কতগুলো ফসলের নাম দেওয়া রয়েছে। ফসলের নাম: খেসারি, নাইট্রোজেন সংযোগ কেজি পার হেক্টর 95, অর্থাৎ 1 হেক্টরে 95 কেজি নাইট্রোজেন সংবন্ধন ঘটে। সমপরিমাণের ইউরিয়া 207 কেজি পার হেক্টর, ইউরিয়া সমপরিমাণ নাইট্রোজেন সংবন্ধন ঘটে। ফলন বৃদ্ধি ঘটে 20 থেকে 50%। অনুরূপভাবে পাশাপাশি এই ফসলগুলোর মধ্যে যেমন মুসুর, ছোলা, মাসকলাই, মুগ, মটরশুঁটি, গোমটর, ঝাড় সিম, চীনাবাদাম, সয়াবিন ইত্যাদি পাশে বন্ধুরা তোমাদের বইয়ে এই চার্টটি দেওয়া আছে, বই থেকে তোমরা ভালোভাবে এই চার্টটি পড়ে নেবে। এখন আসছি শিক্ষার্থী বন্ধুরা মূল্যায়নে। আজকের তোমাদের বাড়ির কাজ
তরল ও কঠিন আবাদ মাধ্যম বলতে কি বুঝো? রাইজোবিয়াম অণুজীব সার ব্যবহার পদ্ধতির বর্ণনা দাও। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।